আমায় তো যত অশিক্ষিত বল না কেন, আমি বলছি এবার এটা অপয়া। মৈনাক ভৌমিকের পরিচালনায় নতুন সিনেমা চলে এলো বাৎসরিক। এই সিনেমাটি আজই সবেমাত্র রিলিজ হয়েছে এবং প্রথম শো দেখার পরে তার যে রিয়াকশন সেটাই এই মুহূর্তে আপনাদের সামনে এই ভিডিওর মারফত তুলে ধরব। প্রথম কথা, এরকম সিনেমা প্রচুর হয়েছে, এ সিনেমার গল্প নতুন কিছু নয়। দ্বিতীয় কথা, সিনেমাটা দেখতে যাওয়ার পরে অনেক প্রশ্ন আসবে আপনাদের মাথায়, তবে ভালো মন্দ বিচার করার দায়িত্ব আমার নয়, প্রথমেই বলে নিই। তৃতীয় কথা, এই সিনেমার গল্প কতটুকু, যে গল্পটা বলতে গেলে ওয়ান লাইনার হয়ে যেতে পারে। এক লাইনে গল্পটি অতি সহজে পরিষ্কারভাবে একে অপরকে বুঝিয়ে বলতে পারে, কিন্তু সেই গল্প নিয়ে 2 ঘন্টা 1 মিনিটের একটা সিনেমা তৈরি হয়েছে। তার পেছনের রহস্যটা কি সেটা জানার বড় একটা ইচ্ছা রয়ে গেল। মৈনাক ভৌমিকের পরিচালনায় সিনেমাখানির মধ্যে যে চিত্রায়ন, চরিত্রায়ন, সম্পাদনা, চিত্রগ্রহণ সমস্তটাই মন ছুঁয়ে যাওয়ার মতো। যদি সিনেমাটার গল্পটা আরেকটু পেঁচালো হতো, মানে এটা তো একটা ভূতের সিনেমা, ভৌতিক সিনেমা বলেই আমরা দেখতে গেছি, তা এই সিনেমাটার মধ্যে আমরা প্রথমে কি পেতে চেয়েছি? এর মধ্যে এমন একটা জিনিস চাই যাতে ভূতের একটা রহস্য থাকে, একটা গা শিহরিত হয়ে যাওয়ার মতন বেশ কিছু মুহূর্ত থাকে। তবে একটা কথা ঠিক, মিউজিক ডিরেক্টর এবং ব্যাকগ্রাউন্ড স্কোরিংয়ের দায়িত্বে স্যাবি রয়েছেন। বুক মাই শোতে তার নামটি উল্লেখ করা হয়নি, সেখানেও একটা প্রশ্ন অবশ্য। স্যাবি কিন্তু এই সিনেমাটার সঙ্গে যতটুকু করার, ওনার কাজটাই সব থেকে বড় আকারে আমি বলবো মানুষের কানে এবং মননে ফুটে উঠেছে। গান বলতে সেরম কিছু নেই, শেষে একটি গানের ব্যবহার, এছাড়া গানের যে প্রয়োজনও নেই এই সিনেমাটার মধ্যে। শতাব্দী রায় বহুদিন পরে কামব্যাক করলেন, বা বাংলায় বলি ফিরে এলেন আবার নিজস্ব জগতে, কিন্তু যে ফিরে এলেন একটা ভালো গল্প, একটা ভালো কিছু নিয়েই যদি ফিরতেন, তাহলে মনে হয় মানুষের স্মৃতিতে বহুদিন থেকে যেতে পারতেন। আবারও বলছি, কোনো ভুল ব্যাখ্যা করবেন না আমার এই কথাগুলো নিয়ে। প্রত্যেকে সিনেমা দেখবেন, আমার দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গি নাও মিলতে পারে। আমি কিন্তু ফিল্ম ক্রিটিক্স হিসাবে কোনো সিনেমাকে ব্যাখ্যা করি না, আমি একজন দর্শক, সাধারণ মানের দর্শক, সেই হিসাবে আপনাদের কাছে একটা গল্প তুলে ধরি, যেই গল্পটা শুনলে অন্তত আপনাদের খারাপ বা ভালো লাগা, যে সিনেমাটা দেখবো না বা সিনেমাটা দেখবই, এই দুটোরই ব্যালেন্স করতে পারবেন। মানে আপনাদের নিজের যে ইচ্ছাটা সেটাকে আমি মেরে ফেলতে চাই না। আবারও বলি, গল্পটা খুবই ছোট, ছোট্ট করে বলে দেওয়াই যায়। টিজার ট্রেলারে যতটুকু দেখেছেন বা বুক মাই শো এর সিনপসিস যেটা দেওয়া থাকে তাতে যতটুকু পাচ্ছেন ততটুকুই বলি আমার মতো করে। সেটা হচ্ছে রীতাভরি চক্রবর্তী আর ঈশান মজুমদার, হাজব্যান্ড ওয়াইফ। তাদের চরিত্রের নাম বৃষ্টি এবং নীল। তাদের বৈবাহিক জীবনে সেরকম কোনো সমস্যা ছিল না, কিন্তু একটি বিষয় নীলকে সবসময় চিন্তায় ফেলে রাখত, সেটা হচ্ছে তার দিদি, যিনি হচ্ছেন স্বপ্না। স্বপ্না একজন শিক্ষিকা, কেন তিনি চাকরি ছেড়ে দিলেন, বা বিজ্ঞানের শিক্ষিকা হয়ে ভূত প্রেত এগুলো কেন মানতে বাধ্য হলেন, কেন তিনি ভৌতিক গল্পের প্রতি আকর্ষিত হলেন, এই উত্তরগুলো কোনোটিই আমি পাইনি। আপনারা খুঁজে পেতে নিশ্চয়ই করে সিনেমাটা দেখবেন। এবার একটি বিশেষ দিনে বৃষ্টি আর নীল একত্রিতভাবে কোনো জায়গা থেকে বাড়ির দিকে ফিরছেন, কিন্তু হঠাৎ করে নীলের দিদি স্বপ্না বা শতাব্দী রায়ের ফোন আসে। সেই ফোনটা পাওয়ার কারণে গাড়ির স্পিড বেড়ে যায়, দিদির কাছে পৌঁছাতে হবে, এবং সেই সময় তাদের মধ্যে একটা কথোপকথন হয় যে একটু আস্তে চালাও, কিন্তু কোনোটাই শোনেননি, এবং শুরুতেই দেখানো হয় একটা অ্যাক্সিডেন্ট। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় নীলের একেবারে অন স্পট। গাড়ি চালাতে চালাতে ড্রিঙ্কও করছিলেন। এই ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিংয়ের ব্যাপার তো রয়েইছে, যেটা একটা সচেতন করার জন্য এই সিনেমাটা দেখা প্রয়োজন আছে। এবার হচ্ছে, ওই নীল আর বৃষ্টি একটা নতুন বাড়ি কিনেছিল, সেই বাড়িতেই বেশ কিছুদিন ধরে ছিল, কিন্তু কি কারণে ওই বাড়িটা কেনার পর থেকেই নীল আর বৃষ্টির জীবনে অনেক রকম সমস্যা তৈরি হলো, নীলের মৃত্যু পর্যন্ত হলো,
এই সব নিয়েই শতাব্দী চিন্তিত ছিলেন এবং নীলের মৃত্যুর পরপরই স্বপ্না বা শতাব্দী রায় ওই ভাইয়ের বাড়িতে এসে থাকতে শুরু করেন। যেহেতু ভাইয়ের বউ একা আর শতাব্দী রায়ের জীবনেও কেউ আর নেই, একমাত্র তার ভরসা ছিল ভাই আর আজকে নেই। এদের দুজনের মধ্যে কেমিস্ট্রি, মানে ননদ আর ভাই বউয়ের মধ্যে যে কেমিস্ট্রি, সেটাকে যদি বুঝতে হয় এবং তাদের সঙ্গে ভবিষ্যতে কি হলো সেই ঘটনাগুলো যদি জানতে হয়, ওই বাড়ি কেন্দ্রিক ঘটনা, সেটা সুপার ন্যাচারাল কিছু হতে পারে, সেইগুলো সমস্তটা বুঝে নিতে গেলে আপনাদের এই সিনেমাটা নিশ্চয়ই করে দেখতে হবে। এতটাই এই গল্পটা আমি ছুঁয়ে গেলাম যাতে আপনাদের একটু হলেও ইচ্ছা জাগে যে ওই বাড়িটা সম্বন্ধে জানতে হবে, মৃত্যুর কারণটা সম্বন্ধে জানতে হবে, বা ওই ননদ আর ভাতৃবধূর মধ্যে সম্পর্ক কতটা মধুর বা কতটা তিক্ত সেটা জানার জন্য এই সিনেমাটা আপনাদের দেখতে যেতে হবে। বললাম যেরকম বহুদিন পরে শতাব্দী রায় ফিরে এলেন, শতাব্দী রায় কতটা ভালো অভিনয় করতে পারলেন সেটা জানার জন্য এই সিনেমাটা দেখতে হবে। বেশ কিছুদিন আগে গৃহস্থ বলে একটি সিনেমা এসেছিল এই রকমই একটু ভৌতিক বা একটু সুপার ন্যাচারাল ব্যাপার নিয়ে। সেই সিনেমাটার মধ্যে রীতা ভরি এই ধরনেরই একটা অভিনয় কিন্তু করেছিলেন। পিশাচ বা ভূত প্রেত এইসব নিয়ে যখন মনের মধ্যে একটা কিছু আলোড়ন সৃষ্টি হয় তখন তো জীবন বোধই বদলে যায়, সমস্ত কিছুর ওপরে তার ছাপ পড়ে যায়। এটা তো আমরা এর আগে অনেক সিনেমা, গল্প, নোবেল সব কিছুতেই তার ছোঁয়া পেয়েছি, প্রমাণ আছে। অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে হয়েছে সে খবরও প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষজনের কাছে হয়তো রয়েছে উদাহরণ হিসাবে। যারা গৃহস্থ দেখেছেন তারাও ঠিক করতে পারবেন যে রীতা ভরি গৃহস্থ আর আজকের বাৎসরিকের মধ্যে কতটা ফারাক আছে তার অভিনয়ের, তার বিভিন্ন মুভমেন্টের, তার কথা বলার, মানে যে শব্দ প্রক্ষেপণ, সাথে অভিব্যক্তি, এই সব কিছুই আপনারা তুল্যমূল্য বিচার করতে পারবেন। সিনেমাটা দেখতে গেলে কয়েকটি জিনিস জানতে পারবেন, সংলাপে সেগুলো তুলে ধরা হয়েছে। আমি সেগুলোকে একটু একটু ছুঁয়ে যাই। জল আর আগুন পবিত্র, যে কোনো অপবিত্র জায়গাকে পবিত্র করার জন্য জল আর আগুনের প্রয়োজন হয়। জল বলতে সেটা বিশেষ করে গঙ্গা জল। শরীরের জোরকে কন্ট্রোল করা যায়, কিন্তু মনের জোরকে কোনো বয়সেই কন্ট্রোল করা যায় না। এটাও আপনারা এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। আমরা প্রত্যেকেই পরিবারের মৃত ব্যক্তির স্মৃতি বা তার ব্যবহার্য জিনিসপত্রকে আগলে ধরে থাকতে চাই বহুদিন পরেও। সেটা কি আদৌ ধরে রাখা উচিত, নাকি সেগুলোকে বাড়ির থেকে সরিয়ে দেওয়া উচিত, এটা জানতে গেলেও এই সিনেমাটি দেখতে হবে। মৃত ব্যক্তির পারলৌকিক কাজের মধ্যে বাৎসরিক কাজটি কতটা প্রয়োজনীয় সেটা জানতে গেলেও এই সিনেমাটি আপনাদের দেখতে হবে। আর সবার ওপরে জীবনে ভালো থাকতে গেলে অন্তত একটা মানুষের সাহচর্যের প্রয়োজন হয়। তারা অন্তত যদি দুজন একে অপরের পাশাপাশি থাকে, তারা একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে ভালো থাকতে পারবে। একা থাকা যায় না, এই সিনেমাটা কিন্তু রন্ধ্রে রন্ধ্রে আপনাকে শিখিয়ে যাবে। বিরতির আগে অবধি বড় অগোছালো ছিল গল্পখানি, কিন্তু বিরতির পরে অনেকটা ভালো লাগা কাজ করবে এই সিনেমাটা দেখার সময়। এটাও আপনাদের ছুঁয়ে দিয়ে গেলাম। সব থেকে শেষ কথা, সবাইকে ভালো থাকতেই হবে। আবারও বলছি, আপনারা সিনেমাটা দেখবেন, যারা দেখতে চান তাদেরকে আমি বলবো দেখুন। আপনাদের মতামত সামাজিক মাধ্যমে বা ভবিষ্যতে এসে আমার কমেন্ট সেকশানে নিশ্চয়ই করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, যেটা বললাম সবাইকে ভালো থাকতেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য নমস্কার।